আচ্ছা, ওকে, লাইভ স্টার্ট হয়ে গেছে। সবাইকে আসসালামু আলাইকুম। শর্করা কালকে আমি শেষ করতে পারিনি। হ্যাঁ, আমার মনে আছে যে চাল পড়াইছিলাম 79% শ্বেতসার, 21% আমিষ এবং চর্বি, এরকম একটা জিনিস পর্যন্ত আমি পড়াইছিলাম। এখন আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কালকে পড়াচ্ছিলাম শর্করা। শর্করা শর্করা জাতীয় খাদ্য সম্পর্কিত আলোচনা করতেছিলাম। এটা কি দ্বারা গঠিত তোমাদেরকে আগের ক্লাসে বলছি। এটা খেলে কি হয় আমাদের দেহের সেটা বলছি, এগুলো মোটামুটি বলছি। শর্করার মধ্যে আমরা আলোচনা করতেছিলাম চাল। চাল নিয়ে, চাল হচ্ছে একটা শ্বেতসার জাতীয় খাদ্য। চাল হচ্ছে মিশ্র শর্করা জাতীয় খাদ্য। মিশ্র শর্করা জাতীয় খাদ্য। চাল হচ্ছে মিশ্র শর্করা জাতীয় খাদ্য। এই মিশ্র শর্করা জাতীয় খাদ্য, মিশ্র খাদ্য, বিশুদ্ধ খাদ্য, এই সম্পর্কিত আলোচনা আগের ক্লাসে করছি যে মিশ্র খাদ্য কি আর বিশুদ্ধ খাদ্য কি। চাল হচ্ছে মিশ্র শর্করা জাতীয় খাদ্য, অর্থাৎ সে একটা মিশ্র খাদ্য এবং সে শর্করা জাতীয় খাদ্য। যেহেতু মিশ্র খাদ্য, তার মধ্যে অন্যান্য খাদ্য উপাদান আছে। তার মধ্যে কি কি আছে? শর্করা, তার মধ্যে আছে আমিষ, তার মধ্যে আছে ফ্যাট বা চর্বি, তার মধ্যে শর্করা আছে 79% এবং এই দুইটা আমিষ এবং চর্বি একত্রে আছে 21%। তার মধ্যে চর্বি আছে, চর্বি 6%। এই পার্সেন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করো। আমিষ এবং চর্বি একত্রে আছে 21%, চর্বি নিজে আছে 6%। আমিষ আছে 79%, আমিষ শর্করা আছে 79%, আমিষ এবং চর্বি দুইটা মিলিত ভাবে আছে 21% এবং কেবলমাত্র চর্বি আছে 6%। আশা করি মোটামুটি বুঝছো। খেয়াল করো, এই পার্সেন্টেজের মধ্যে আমিষ শর্করার পরিমাণ বেশি, শর্করার পরিমাণটা বেশি। তিনটা খাদ্য উপাদানের মধ্যে শর্করা জাতীয় খাদ্য উপাদানটা বেশি, যার কারণে এই চালকে বলা হয় শর্করা জাতীয় খাদ্য বা শ্বেতসার জাতীয় খাদ্য। চালের মধ্যে শর্করা, আমিষ, চর্বি আছে, তার মধ্যে শর্করার পরিমাণটা বেশি, তাই চালকে বলা হয় শ্বেতসার জাতীয় খাদ্য। এই তথ্যটা একটু মনে রাখবা। 100 গ্রাম চাল থেকে, 100 গ্রাম চাল হতে 345 থেকে 349 কিলো ক্যালোরি, এটাই হবে। এই তথ্যটা একটু মনে রাখার চেষ্টা করো। 100 গ্রাম চাল হতে 345 থেকে 349 গ্রাম কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, এই তথ্যটা একটু মনে রাখবো। এরপরে চালের মোটামুটি আলোচনা এই পর্যন্তই। চাল সম্পর্কিত এই আলোচনাগুলো এই পর্যন্তই। আমি তোমাদেরকে আগের ক্লাসে বেশ কিছু ধারণা দিছিলাম যে শর্করা সম্পর্কিত ধারণা। কি ধারণা মনে আছে আশা করি সবার? শর্করা সম্পর্কিত ধারণা। কি ধারণা দিছিলাম? বলছিলাম প্রতি কেজি ওজনের জন্য কত গ্রাম করে শর্করা খেতে হয়? 4.6 গ্রাম করে শর্করা খেতে হয়। প্রতি কেজি ওজনের জন্য আমাদের প্রয়োজন 4.6 গ্রাম শর্করা। এবং খাদ্যের তাপ শক্তি, অর্থাৎ খাদ্য থেকে যে শক্তি পাই, সেই শক্তির একটা হিসেব করছিলাম। কি হিসেব? বলছিলাম শর্করা জাতীয় 1 গ্রাম খেলে আমরা পাবো 4 কিলো ক্যালোরি। শক্তির মাপার একক হচ্ছে ক্যালোরি, 4 কিলো ক্যালোরি। ওকে, 1 গ্রাম আমিষ খেলে পাবো 4 কিলো ক্যালোরি। 1 গ্রাম ফ্যাট বা চর্বি খেলে পাবো 9 কিলো ক্যালোরি। এগুলো আগের ক্লাসে বলছিলাম। প্রতি কেজি ওজনের জন্য আমাদের শর্করার প্রয়োজন হচ্ছে 4.6 গ্রাম শর্করা। আর 1 গ্রাম শর্করা খেলে পাবো 4 কিলো ক্যালোরি, 1 গ্রাম আমিষ খেলে পাবো 4 কিলো ক্যালোরি, 1 গ্রাম ফ্যাট খেলে পাবো 9 কিলো ক্যালোরি। এগুলা মোটামুটি খুব সহজ আলোচনা, এগুলো আমি আগের ক্লাসে বলছিলাম। আশা করি সবার মনে আছে, কারণ এই ক্লাসে আমি ছোটখাটো কিছু অঙ্ক করাবো। ছোটখাটো প্রথম এগুলা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য উপাদানের জন্য, এগুলা ম্যাথগুলো শর্করা জাতীয় খাদ্য উপাদানের জন্য প্রযোজ্য। এখন শর্করা জাতীয় খাদ্য উপাদান, এই শর্করা জাতীয় খাদ্য উপাদানের অঙ্ক করব বেশ কিছু। খুব ছোট ছোট অঙ্ক করব, তেমন বড় কোনো অঙ্ক করব না। প্রথম অঙ্কটা হচ্ছে একজন ব্যক্তির ওজন হচ্ছে 73 কেজি। তাহলে তার দৈনিক শর্করা চাহিদা কত?
বা তাহলে তার দৈনিক কত কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন, শর্করা হতে কত কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন। একজন ব্যক্তির ওজন হচ্ছে 73 কেজি, তাহলে তার দৈনিক কত কিলো ক্যালোরি শর্করা খেতে হবে, অর্থাৎ তার দৈনিক শর্করা হতে কত কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন, অর্থাৎ কতটুকু খেতে হবে বা সে দৈনিক শর্করা হতে কতটুকু শক্তি তার প্রয়োজন। এই হিসাবটা করব কিভাবে? যেহেতু আমরা জানি 1 কেজি ওজনের জন্য 4.6 গ্রাম শর্করা প্রয়োজন, সেহেতু 73 কেজি ওজনের জন্য 1 কেজি, খেয়াল করো, 1 কেজি ওজনের জন্য 4.6 গ্রাম শর্করা আমাদেরকে খেতে হয়। আমি হিসাব করব কিন্তু শক্তি, তাহলে 73 কেজি ওজনের জন্য আমাদেরকে কতটুকু শর্করা খেতে হবে? 73 ইন্টু 4.6, এত গ্রাম শর্করা, এত তাহলে কত খেতে হবে? আই থিঙ্ক এটা হবে সম্ভবত, আশা করি এটাই হবে, 335.8। এখন হিসাব করতে যাচ্ছি কি পরিমাণ শক্তি এখান থেকে পাবো আমি, অর্থাৎ দৈনিক কি পরিমাণ শর্করা থেকে আমি শক্তি পাবো। তার মানে আমরা জানি 1 গ্রাম শর্করা আমাদেরকে 4 কিলো ক্যালোরি শক্তি দেয়। কিলো, কে দিয়ে বোঝাচ্ছি কিলো, আর ক্যালোরিকে ক্যাল লিখছি, কিলো ক্যালোরি, কে ক্যাল লিখছি, সংক্ষেপে লিখলাম আর কি, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে 335.8 গ্রাম শর্করা কি পরিমাণ শক্তি দিবে? 335.8 ইন্টু 4 কিলো ক্যালোরি, এই পরিমাণ শক্তি তার দৈনিক প্রয়োজন হবে শর্করা থেকে। তার মানে এই পরিমাণ শক্তি সে দৈনিক পাবে শর্করা থেকে। হিসাব করে নিবা 335.8 ইন্টু 4, এটার ইয়েটা কত হবে। তো এটা একটা সিলি একটা ম্যাথ ছিল, তেমন কোনো হার্ড কোনো ম্যাথ ছিল না, আর এই অধ্যায়ে তেমন টাফ কোনো ম্যাথ তো নাই, এগুলা খুব সহজ ব্যাপার স্যাপার, তোমরা সবাই পারবা। শর্করা জাতীয় খাদ্যের মধ্যে কয়েকটা খাদ্যের নাম বলি আমি, যেমন চিনি, মধু, এগুলা শর্করা জাতীয় খাদ্য কিন্তু। তারপর পাকা ফল, এগুলা শর্করা জাতীয় খাদ্য। একটু জেনে রাখো, চিনি, সেটার মধ্যে যে শর্করাটা থাকে সেই শর্করার নাম হচ্ছে সুক্রোজের সংকেত কি? 7 এ পড়ে আসছো, C12H22O11, C12H22O11, এটা হচ্ছে সুক্রোজের সংকেত। চিনির মধ্যে যে শর্করাটা থাকে সেটাকে বলা হয় সুক্রোজ। এই সুক্রোজের সংকেত হচ্ছে C12H22O11। মধু, এই মধুর মধ্যে যে শর্করাটা থাকে সেটাও সুক্রোজ, এটার সংকেত C12H22O11, এটা একটা শর্করা। পাকা ফলের মধ্যে যেই শর্করাটা থাকে সেটা হচ্ছে গ্লুকোজ, এটার সংকেত C6H12O6, পাকা ফল। বা বলতে পারো আঙুরের মধ্যে যে শর্করাটা থাকে, পাকা আঙুরের মধ্যে যে শর্করাটা থাকে সেটাও হচ্ছে এটা C6H12O6। চাল খাই, ঠিক আছে, তারপর গম, তারপর আলু, ঠিক আছে, তারপর ধরো জব, এই ধরনের খাবার, এগুলো তো শর্করা জাতীয় খাবার। এগুলোর মধ্যে যে শর্করাটা থাকে তাকে বলে স্টার্চ, তাকে কি বলে? স্টার্চ। এটার সংকেতটা কিন্তু একটু ভিন্ন, C6H10O5, তার বাইরে দিয়ে একটা N দিতে হয়। এটা কেন দিতে হয় জানার দরকার নাই, তুমি খালি মনে রাখো স্টার্চ থাকে, সংকেত জানার কোনো দরকার নেই, এগুলা কোনো জানার দরকার নেই, জাস্ট তোমাকে জানার জন্য, মানে পরীক্ষায় আসবে না, কিন্তু জাস্ট তোমাকে ইয়ার জন্য বললাম। চাল, গম, আলু, জব, এগুলোর মধ্যে যে শর্করাটা থাকে সেটাকে বলে স্টার্চ। মোটামুটি এই কয়েকটা নাম জেনে রাখো, তাইলেই হবে, আর কিছু জানা লাগবে না। এই নিয়ে তোমাদের শর্করার আলোচনা শেষ। এখন চলে যাব শর্করার অভাবজনিত রোগের কথা, তো বলি নেই। শর্করার অভাবে রোগ হবে, আবার শর্করা যদি দেহের মধ্যে বেড়ে যায় তাহলে রোগ হবে। শর্করা দেহে পরিমিত পরিমাণে থাকতে হবে। শর্করার অভাবজনিত রোগ, মানে আমি বলি দুইটাই বলবো, একটা হচ্ছে শর্করার দেহের মধ্যে যদি অভাব হয় তাহলে কি ধরনের রোগ হয়, আবার শর্করা যদি কোনো কারণে দেহের মধ্যে বেড়ে যায় তাহলে কি ধরনের রোগ হয়। প্রথমেই বলি, শর্করা যদি দেহের মধ্যে বেড়ে যায়, ঠিক আছে, শর্করা বেড়ে গেলে কি রোগ হবে? শর্করা বেড়ে গেলে হয় ডায়াবেটিস। এই আমরা যেটাকে বলি ডায়াবেটিস, এটা আসলে তো ডায়াবেটিস না, এটার আসল নামটা হচ্ছে ডায়াবেটিস মেলিয়াটিস।
তার পুরা নামটা হচ্ছে এরকম, ডায়াবেটিস মেলিয়াটিস, পুরা নামটা হচ্ছে এরকম। তো আমরা সংক্ষেপে মেলিয়াটিস কথাটা বলি না, মেলিয়াটিসটা মূলত ডাক্তারি ভাষা, কারণ আছে একটা। আমরা বলি কেবলমাত্র ডায়াবেটিস, ঠিক আছে। শর্করা যদি বেড়ে যায়, তাহলে দেহের মধ্যে শর্করার পরিমাণ বেড়ে গেলে তাহলে যে রোগটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস। এই ডায়াবেটিস রোগের আসলে কি ঘটনা ঘটে? ডায়াবেটিস রোগ যখন হয় তখন দেহের মধ্যে গ্লুকোজের পরিমাণ অত্যন্ত ভাবে বেড়ে যায়। রক্তের মধ্যে যে গ্লুকোজ, অর্থাৎ আমাদের দেহের মধ্যে শর্করাটা মূলত গ্লুকোজ রূপে থাকে, আমাদের দেহের মধ্যে যে শর্করা সেটা গ্লুকোজ রূপে থাকে। আমাদের দেহ কেবল গ্লুকোজকে গ্রহণ করতে পারে, আর কিছুকে গ্রহণ করতে পারে না। ডায়াবেটিস রোগের ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ চিনির মাত্রাটা একটু বেড়ে যায়, ঠিক আছে। মানে মিষ্টি, গ্লুকোজ কিন্তু মিষ্টি জাতীয় পদার্থ। এই মিষ্টি জাতীয় পদার্থ গ্লুকোজটা যখন বেড়ে যায়, তখন অতিরিক্ত গ্লুকোজ তার প্রস্রাবের সাথে বের হয়ে আসে, অর্থাৎ ইউরিনের সাথে সেটা নির্গত হয়। এছাড়া তার বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়, মাথা ঘোরানো থেকে শুরু করে চিকন ঘাম দেয়া, যেটাকে আমরা বলি মাথা ঘাম, তারপর তার অস্বস্তি লাগা, তারপর সে অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে যাওয়া, এগুলা হচ্ছে মূলত ডায়াবেটিসের লক্ষণ। তো শর্করা বেড়ে গেলে হয় ডায়াবেটিস। আর শর্করা যদি কমে যায়, শর্করা কমে গেলে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে হাইপোগ্লেমিয়া। ইংরেজিতে লিখলাম, বাংলায় লেখা আছে সম্ভবত বইয়ে, হাইপোগ্লেমিয়া। শর্করা যদি কমে যায় তাহলে সেই যে রোগটা হয় সেটা হচ্ছে হাইপোগ্লেমিয়া। এটা হচ্ছে শর্করার অভাবজনিত রোগ। আমি যদি শর্করা তেমন একটা না খাই, আমার দেহের মধ্যে গ্লুকোজ না থাকে, তাহলে হাইপোগ্লেমিয়া রোগটা হবে। রোগের বেশ কিছু লক্ষণ আছে, যেমন ক্ষুধা মন্দা ভাব, বমি বমি ভাব, মাথা ঘুরে যায়। অনেকে বলে যে, অনেকে দেখবা বলে ডায়াবেটিস নীল হয়ে গেছে। নীল হয়ে গেছে মানে কি? ডায়াবেটিসটা কমে গেছে, মানে শর্করার পরিমাণ কমে গেছে। তো শর্করার অভাবজনিত রোগ, এগুলো অল্প কিছু আছে তোমার বই, তাই বিস্তারিত আলোচনা করলাম না। এগুলো বিস্তারিত আলোচনা আছে, পরবর্তী ক্লাসে উঠলে পাবা। এখন চলে যাব আমিষ বা আমিষ সম্পর্কিত আলোচনায়। আমিষকে ইংরেজিতে বলে প্রোটিন। আশা করি আগের ক্লাসে বলছিলাম, সবার মাথায় আছে এই টপিকটা। এই আমিষ মূলত কি দ্বারা গঠিত? আমিষ শর্করা, যেমন বললাম, বিভিন্ন ধরনের শর্করা অণু দ্বারা গঠিত, ঠিক আছে। আমিষ আসলে কি দ্বারা গঠিত? আমিষ হচ্ছে মূলত অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড দ্বারা আমিষ মূলত গঠিত হয়। একটা অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে, একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে আমিষ গঠন করে। অর্থাৎ আমিষ যে কথাটাকে বলি সেটাকে গঠন করে। তার মানে আমিষকে যদি আমি ভাঙি, মানে আমিষ থেকে আমার দেহ কোন পদার্থটা নেয়, মানে যখন আমিষ জাতীয় খাদ্য খাচ্ছি, যেমন দুধ খাচ্ছি, ডিম খাচ্ছি, মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, এই জিনিসগুলো যখন খাচ্ছি, তখন আমার দেহ আসলে কি নিচ্ছে? তার থেকে মূলত নিচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর আমিষ এই অ্যামাইনো অ্যাসিড দ্বারাই গঠিত। অ্যামাইনো অ্যাসিডের বিশাল একটা গঠনকে বলা হয় আমিষ। এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দুই ধরনের অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মূলত দুই ধরনের। একটা হচ্ছে অত্যাবশ্যকীয়, আর একটা হচ্ছে অনত্যাবশ্যকীয়। সম্ভবত বাংলাটা মনে নেই আমার, ঠিক আছে, ধরে নাও এরকম। মানে একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আর একটা এত বেশি ইম্পর্টেন্ট না। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সেগুলো আমার দেহে উৎপন্ন হয় না, সেগুলোকে আমাকে বাইরে খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। আর অনত্যাবশ্যকীয় যেগুলো আমার দেহের মধ্যে উৎপন্ন হয়, সেগুলো আমার বাইরে থেকে গ্রহণ করতে হয় না। আই থিঙ্ক মোটামুটি এটা বুঝতে পারছো এই পর্যন্ত। তো অ্যামাইনো অ্যাসিড মূলত হচ্ছে 22টা। এই 22টা অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে মিলিত হয়ে প্রোটিন গঠন করে। 22টি অ্যামাইনো অ্যাসিড এই পর্যন্ত পাওয়া গেছে। এই 22টি অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে মিলিত হয়ে বিভিন্ন ধরনের প্রোটিন গঠন করে। আর এই 22টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 20টি অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহের জন্য অত্যাবশ্যকীয়। আই থিঙ্ক মোটামুটি বুঝতে পারছো এই পর্যন্ত। এখন বলবো অ্যামাইনো অ্যাসিড কি দ্বারা গঠিত। অ্যামাইনো অ্যাসিড গঠিত হচ্ছে কার্বন, হাইড্রোজেন, এইচ লিখলাম, হাইড্রোজেনকে তো এইচ দ্বারা প্রকাশ করে তোমরা জানো, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই কয়েকটা জিনিস দ্বারা গঠিত। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই কয়েকটা জিনিস দ্বারা গঠিত। তার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 16%। তার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 16%। আমিষে নাইট্রোজেনের পরিমাণ থাকে 16%, বা অ্যামাইনো অ্যাসিডে নাইট্রোজেনের পরিমাণ থাকে 16%। বা আমি যদি বলি আমিষ কি দ্বারা গঠিত, তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। আর যদি বলি অ্যামাইনো অ্যাসিড কি দ্বারা গঠিত, তাহলে এটা।
আই থিঙ্ক বুঝতে পারছো, এটা খুব নরমাল আলোচনা। আমিষ জাতীয় খাদ্যকে বলা হয় আমাদের দেহের অত্যাবশ্যকীয় উপাদান। অর্থাৎ আমিষ জাতীয় খাদ্য যদি আমি না খাই তাহলে আমার দেহ খুব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে। দেহকে বেঁচে থাকার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্রোটিন। আমাদের দেহকে বাঁচিয়ে রাখার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন ব্যতীত আমাদের দেহ কোনোভাবেই বেঁচে থাকতে পারবে না। প্রোটিন ব্যতীত আমাদের দেহ কোনোভাবেই বেঁচে থাকতে পারবে না। অত্যাবশ্যকীয় একটা খাদ্য উপাদান হচ্ছে আমিষ। এই কারণে অত্যাবশ্যকীয় কথাটার অর্থ থেকে আসছে প্রোটিন, ইংরেজিতে প্রোটিউস কথা থেকে। প্রোটিউস কথার অর্থ হচ্ছে অত্যাবশ্যকীয়, সেই প্রোটিউস থেকে প্রোটিন আসছে। অত্যাবশ্যকীয় উপাদান আমিষ, নাইট্রোজেন খুব দরকার দেহের জন্য। এখন এই পর্যন্ত নরমাল আলোচনা করার পরে আমিষের একটা বৈশিষ্ট্য বলবো, সেটা হচ্ছে সহজ পাচ্যতার গুণক। সহজ পাচ্যতার গুণক। সহজ পাচ্যতার গুণক এটাকে ইংরেজিতে বলে ইজি অর নরমাল ডাইজেস্টিভ কোএফিসিয়েন্ট। বিশাল একটা নাম, জানার দরকার নাই, কোনো দরকার নাই, তাও লিখে দিচ্ছি কারণ যাতে টপিকটা ক্লিয়ার হয়, আমার যাতে বুঝানোতে সুবিধা হয়। এই সহজ পাচ্যতার গুণক নামের একটা রাশি আছে, সেটাকে বলে ইজি অর নরমাল ডাইজেস্টিভ কোএফিসিয়েন্ট। ইজি অর নরমাল ডাইজেস্টিভ কোএফিসিয়েন্ট, এই সহজ পাচ্যতার গুণক, এটা একটা মান, ঠিক আছে, এটা হচ্ছে একটা মান। সহজ পাচ্যতার গুণকের, এই সহজ পাচ্যতার গুণক, এটা সর্বোচ্চ মান হচ্ছে 1। এটা সর্বোচ্চ মান হচ্ছে 1। মনে রাখবা, যেই সকল আমিষ জাতীয় খাদ্য উপাদানের সহজ পাচ্যতার গুণক মান 1, তার মানে বোঝা যাবে সেই খাদ্য উপাদানের 100%ই আমার দেহ শোষণ করে নিচ্ছে। আমি আবার বলি, যেই আমিষ জাতীয় খাদ্য উপাদানের সহজ পাচ্যতার গুণকের মান 1, তাহলে মনে করবা সেই খাদ্য উপাদানের 100%ই আমার দেহ ওই খাদ্য থেকে শোষণ করে নিচ্ছে, সেই আমিষ জাতীয় খাদ্য। যেই খাদ্য উপাদানের সহজ পাচ্যতার গুণকের মান 1-এর থেকে কম, যেই সহজ পাচ্যতার খাদ্য উপাদানের আমিষ জাতীয় খাদ্য উপাদানের সহজ পাচ্যতার গুণকের মান 1-এর থেকে কম, তাকে মনে করবা সেই খাদ্য উপাদান 100% রূপে আমার দেহ শোষণ করতে পারতেছে না। যেমন দুধ এবং ডিম। এই দুধ এবং ডিমকে উৎকৃষ্ট জাতীয় আমিষ বলা হয়। উৎকৃষ্ট আমিষ বলা হয় দুধ এবং ডিমকে। কেন? প্রথম কারণ হচ্ছে দুধের মধ্যে সব প্রকার অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। আমরা যে 20টা অ্যামাইনো অ্যাসিড বললাম, সেই 20টাই দুধের মধ্যে, দুধ এবং ডিম উভয় খাদ্যের মধ্যে পাওয়া যায়। দ্বিতীয়ত, এই দুধ এবং ডিমের সহজ পাচ্যতার গুণকের মান হচ্ছে 1। অর্থাৎ এই দুধ এবং ডিম আমি যখন খাই, তখন এই দুধ এবং ডিমের যত উপাদান আছে, 20টা অ্যামাইনো অ্যাসিড আছে না, সবগুলো আমার দেহ শোষণ করে নিতে পারে। অর্থাৎ দুধ এবং ডিমের সকল পুষ্টি আমার দেহ শোষণ করে নিতে পারে। কিন্তু যদি বলি মাংস, ধরো বললাম চিকেন, এই চিকেন, মুরগির মাংস কিন্তু উৎকৃষ্ট আমিষের কাতারে পুরোপুরি পড়ে না, একটু নিচে আছে। আই থিঙ্ক মোটামুটি বুঝতে পারছো এই সহজ পাচ্যতার গুণক টপিকটা। এখন পড়ব আমিষের অভাবজনিত রোগ। আমিষ না খেলে কি হয়? আমিষের অভাবজনিত রোগগুলো পড়বো এখন। আমিষের বেশ কিছু অভাবজনিত রোগ আছে। আমরা যেটা পড়বো সেটা শিশুদের অভাবজনিত রোগ। শিশুদের দেহে যদি আমিষের অভাব হয় তাহলে প্রধানত 2 ধরনের রোগ দেখা দেয়। এক হচ্ছে শিয়কর বা শিয়াকর, এরকম অনেকেই বলে। 2 নম্বর হচ্ছে মেরাসমাস। এক হচ্ছে কোয়াশিয়কর, আরেকটা হচ্ছে মেরাসমাস। একটা হচ্ছে কোয়াশিয়কর আর একটা হচ্ছে মেরাসমাস। এই 2 ধরনের রোগ আমিষের অভাবে শিশুদের দেহের মধ্যে হয়। এই 2 রোগের লক্ষণ সম্পর্কে আমাদের একটু জানতে হবে। প্রথম হচ্ছে কোয়াশিয়কর। এই রোগের লক্ষণ সম্পর্কে জানতে হবে। এই রোগের ক্ষেত্রে বেশ কিছু লক্ষণ আছে।
এই রোগের ক্ষেত্রে প্রথম যে লক্ষণটা দেখা দেয় সেটা হচ্ছে তার ডায়রিয়া শুরু হয়। শিশুর ডায়রিয়া শুরু হয়, দেহ জীর্ণ হয়ে আসে, দেহ জীর্ণ হয়ে যায়, কি বললাম? শিশুর ডায়রিয়া শুরু হয় এবং তার দেহটা জীর্ণ হয়ে যায়, অর্থাৎ তার দেহটা শুকিয়ে যায়। সেকেন্ড হচ্ছে পেট বড় হয়, পেট বড় হয়। পেট বড় হয়, কেন পেট বড় হয়? মনে রাখবা ডায়রিয়া ব্যাপারটা কিন্তু আসলে গ্যাসের সাথে জড়িত। বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটা ঘটনা ঘটে ডায়রিয়ার ক্ষেত্রে। ক্লাস 7 এ থাকতে তোমরা পড়ে আসছো, সিগেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে আমাশয় রোগ হয়। তারপর সার্কোমাসি গোফেরার অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের অণুজীবের আক্রমণে হয়। আসলে ব্যাপারটা যেটা হয় ডায়রিয়ার ক্ষেত্রে অনেক সময় দেখবা পেটে গ্যাস হয়। এই কোয়াশিয়কর রোগের ক্ষেত্রে আসলে পেটে একটা গ্যাসের তৈরি করে, যার কারণে পেটটা বড় হয়, ফুলে যায় পেটটা। সেকেন্ড হচ্ছে খাওয়ায় অরুচি আসে, খাওয়ায় অরুচি হয়। আমাদের খাওয়ায় অরুচি তখনই হয় যখন আমাদের জিহ্বার মধ্যে বেশ কিছু স্বাদ কোরক আছে। এই স্বাদ কোরক গুলো বিশেষ ধরনের স্নায়ু দ্বারা পরিবেষ্টিত। এই স্নায়ুর মধ্যে যখন আমাদের কোনো জিনিস খাই, তখন আমরা যখন দেখি, আমাদের মস্তিষ্কে যখন সেই সিগন্যালটা পৌঁছায়, তখন আমরা বুঝতে পারি যে সেটা কি মিষ্টি, নাকি সেটা তিতা, নাকি সেটা টক, সেটা কি ধরনের খাদ্য, নাকি নোনতা, কি ধরনের খাবার, সেটা আমরা বুঝতে পারি। বিভিন্ন ধরনের স্বাদ কোরক আছে। ওই কোয়াশিয়কর রোগের ক্ষেত্রে হয় কি, সেই স্বাদ কোরক গুলো নষ্ট হয়ে যায়। কোয়াশিয়কর রোগে সেই স্বাদ কোরক গুলো নষ্ট হয়ে যায়, যার কারণে সে যখন মুখে দেয় তখন তার কাছে কোনো স্বাদ লাগে না, যার কারণে তাকে সেটাকে বলা হয় খাওয়ায় অরুচি। আমাদের এই যে স্বাদ কোরক গুলো, এগুলো কিন্তু প্রতিনিয়ত নষ্ট হচ্ছে, আবার ঠিক হচ্ছে, কিন্তু ওর ক্ষেত্রে দেখা যায় সেটা ঠিক হচ্ছে না, যার কারণে খাওয়ায় একটা অরুচি ভাব দেখা দেয়। সেকেন্ড হচ্ছে এত কিছু ঘটনা, চিন্তা করো, তার ডায়রিয়া হইতেছে, তার দেহ শুকিয়ে যাচ্ছে, তার খাইতে পারতেছে না, তার পেট বড় হয়ে গেছে, তার মানে সর্বশেষ সে দুর্বল হয়ে যাবেন। তার মানে তার পেশি দুর্বল হয়ে কুঁচকে যায়। কি বললাম? পেশি দুর্বল হয়ে কুঁচকে যায়, চামড়া মসৃণতা হারায়। দেখো মোটামুটি বুঝতে পারছো, তার ডায়রিয়া হচ্ছে, দেহ জীর্ণ হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে, খাইতে পারতেছে না, খাওয়ায় অরুচি, তার মানে খাইতে পারতেছে না, সর্বদিক থেকে সে একদমই হয়ে গেছে। তার মানে এই এত কিছুর ফলে তার পেশিগুলো দুর্বল হয়ে যায়। হাতের যে মাসেল, সে হাত লড়াইতে পারতেছে না, সে শুয়ে থাকতেছে, দৌড়াদৌড়ি করতে পারতেছে না, চামড়ার মসৃণতা হারিয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো হয় মূলত কোয়াশিয়কর রোগের ক্ষেত্রে। তো কোয়াশিয়কর রোগকে আসলে আলাদা করে আইডেন্টিফাই করা কিন্তু যায় না। কোয়াশিয়কর রোগের কিছু কিছু সিম্বল দেখে এগুলোকে আইডেন্টিফাই করতে হয়। যেমন একসাথে কয়েকটা সিম্বল যখন একসাথে প্রকাশ পায়, তখন বোঝা যায় যে তার কোয়াশিয়কর নামের রোগটা হয়েছে। আই থিঙ্ক মোটামুটি বুঝতে পারছো, এটা হলো একটা রোগ। এবং সেকেন্ড রোগ হচ্ছে মেরাসমাস। এবার সেকেন্ড রোগ যেটা মেরাসমাস, কোয়াশিয়কর রোগের যদি চিকিৎসা ঠিক মতো না করা হয়, তাহলে এই রোগ পরবর্তীতে বাড়তে থাকে এবং বাড়তে তার দেহ এমন অবস্থায় পৌঁছে যায় সে আর কোনো কাজই করতে পারে না, তার কর্মক্ষমতা হারায় ফেলে। শিশু খুব দ্রুত সময়ের মধ্যে মৃত্যুবরণ করে, তবে এটা ধীরে ধীরে হয়। প্রথম হচ্ছে মেরাসমাস রোগের লক্ষণগুলো হচ্ছে, প্রথম যে সিগন্যালটা তার দেহের মধ্যে দেয় সেটা হচ্ছে ওজন হ্রাস পায়। বাচ্চার ওজন খুব দ্রুত গতিতে হ্রাস পেতে থাকে। এই ওজন দেখবা তুমি, অনেকে আছে সামান্য একটু খেলে তার ওজন বেড়ে যায়, আবার অনেকে আছে অনেক খায় কিন্তু ওজন বাড়ে না। কিন্তু এই বাচ্চাগুলোর ক্ষেত্রে হয় কি, আপনি খাক বা না খাক তার ওজনগুলো হ্রাস পেতে থাকে। এবং ওজনের সাথে সাথে, ওজন যখন হ্রাস পায় তখন তার চামড়ার উপর একটা এফেক্ট করে, ফলে চামড়া বা ত্বক ঝুলে পড়ে বা খসখসে হয়ে পড়ে। চামড়া বা ত্বক ঝুলে পড়ে বা খসখসে হয়ে পড়ে। এই দুইটা ঘটনা ঘটে। এখন এই দুইটা ঘটনা আসলে কেন ঘটে? এই দুইটা ঘটনা ঘটে, তার দেহের মধ্যে আমিষ থাকে না, তার দেহের মধ্যে কোনো আমিষ জাতীয় খাদ্য থাকে না, তার দেহের মধ্যে পুষ্টি থাকে না, তাই এই ধরনের ঘটনাটা ঘটে। এর ফলশ্রুতিতে ওজন হ্রাস পাচ্ছে, ত্বক ঝুলে পড়ছে, আমিষ জাতীয় খাদ্য পাচ্ছে না। দেখো আমিষের অভাব হচ্ছে, তার মানে তার একটা ঘটনা ঘটে, তার দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, দেহের বৃদ্ধি স্থগিত হয়ে পড়ে। দেহের বৃদ্ধি স্থগিত হয়ে পড়ে, এটা হচ্ছে আমিষের অভাবে এই ঘটনাটা ঘটে। দেহে বাড়ে না, দেহের বৃদ্ধি স্থগিত হয়ে পড়ে।
কারণ আমিষ জাতীয় খাদ্যের প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধি সাধন করা, ক্ষয় পূরণ করা, কর্মক্ষমতা প্রদান করা। 3টা কাজ করে সে, তার মধ্যে একটা কাজ সে বন্ধ করে দেয়, দেহের বৃদ্ধি স্থগিত হয়ে পড়ে। আর আর কি বলে ক্ষয়পূরণ, ওই যে ক্ষয়পূরণ তো হচ্ছে না, দেহের ওজন বাড়তেছে না। এবং লাস্ট একটা সিম্বল যেটা দেয়, মানে সিগন্যাল যেটা দেয়, সেটা হচ্ছে তার দেহর যে অস্থি চর্মসার হয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, আবার কোনো কোনো ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না। এটা আসলে সকল বাচ্চার ক্ষেত্রে সমানভাবে ঘটে না, যে শরীরের অস্থিসন্ধি চর্মসার হয়ে পড়ে। চর্মসার কি, এটা কিছুই বুঝবা না, তাই তোমাদেরকে এই ক্লাসে বললাম না, জাস্ট মনে রাখো চর্মসার হয়ে পড়ে। তবে এই রোগগুলো কিন্তু খুব ভয়াবহ কোনো রোগ নয়, এই রোগগুলোকে নিরাময় করা যায় সময়ের পরিপ্রেক্ষিতে। যদি সঠিক চিকিৎসা দেয়া যায় তাহলে এই বাচ্চার রোগ এই নিরাময় করে দেয়া যায়। আর এই যে মেরাসমাস রোগটা বললাম না, এই মেরাসমাস রোগ কিন্তু 2-3 বছর, মানে 2-3 বছর যাবত ধাপ একদিনে বোঝা যায় না। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, তারপর গিয়ে বাচ্চা মানে মানুষ মনে করে কি ব্যাপার, তার এমন হচ্ছে কেন, সে এত খাওয়াইতেছি কিন্তু সে বড় হইতেছে না কেন, বাচ্চা এখনো ছোট রয়ে গেছে। আমার বাচ্চা আগে দেখছি বিছনায় এতটুকু জায়গা দখল করতে, এখনো গিয়া দেখি এতটুকু জায়গায় দখল করে, ব্যাপার কি? এটা হচ্ছে, এগুলো হচ্ছে মেরাসমাস রোগের লক্ষণ, অর্থাৎ বাচ্চা বড় হয় না। এইগুলো একটা, তবে হ্যাঁ, বাচ্চা বড় হয় না তার মানে কি, মানে খালি কি মেরাসমাস রোগের লক্ষণ তা কিন্তু না, আরো অনেক রোগ আছে যেগুলোর কারণে বাচ্চার বৃদ্ধি বন্ধ হয়ে যায়। ঠিক আছে, মোটামুটি এটাই বললাম। এখন আমিষ পর্যন্ত পড়াইছি, পরবর্তী ক্লাসে, আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে পড়াবো চর্বি, ফ্যাট সম্পর্কিত আলোচনা করব, ভিটামিন সম্পর্কিত আলোচনা করব, আর 2টা বা 3টা ক্লাসের মধ্যে এই টপিকটা শেষ করে দিব। ওকে, বাই।